একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনকে একই কাতারে দাঁড় করানো উচিত নয় বলে মনে করে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশের ওপর দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে লিখিত মতামত দিয়ে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এছাড়া বেশ কিছু সুপারিশের সাথে দ্বিমত রয়েছে দলটির। এদিকে কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ২২টিতে দ্বিমত জানিয়েছে এনসিপি। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং রাজধানীর বকশীবাজার থেকে আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি চলে যাচ্ছি এনসিপির যুগ্ম আহ্বায়ক মীর আরশাদুল হক আপনার কাছে আমি একটু শুরুতেই জানতে চাই যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে এনসিপির অবস্থান কি? কারণ আপনারা তো ১৬৬টি যে সুপারিশ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে তার মধ্যে ২২টিতে দ্বিমত পোষণ করেছেন। আচ্ছা, প্রথমে আমার পরিচয়টা একটু ভুল আসছে। আমি হচ্ছে যুগ্ম সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক না। আচ্ছা, আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ঐকমত্য কমিশনের কাছে আমরা যে সুপারিশগুলো রেখেছি সংস্কার কমিশনের কাছে, সেখানে আমরা কিন্তু স্পেসিফিক আমাদের অ্যান্সার গুলো দিয়েছি যে এখানে কোনো দ্বিমত বা এখানে কোনো সংশয়ের কোনো জায়গা নেই, যেহেতু এটা একটা রিটেন ডকুমেন্ট ছিল। আর হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার সাথে আমাদের কনফ্লিক্ট হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ৭১ না থাকলে আসলে বাংলাদেশ থাকতো না। সেই ব্যাপারে আমরা অবশ্যই ১০০% মানে আমাদের সেই চেতনাটা আমাদের মধ্যে আছে। পাশাপাশি আপনারা দেখেন যে ২৪-এর যে গণঅভ্যুত্থান বা ২৪-এর যে এই যে ম্যাসাকারটা হলো, তারপরে যে নতুন বাংলাদেশের কথা বলতেছি, সেই জায়গা থেকে কিন্তু জনগণের মধ্যে একটা নতুন বাংলাদেশ দেখার প্রেরণা তৈরি হয়েছে এবং সেই সংস্কারগুলো আনা উচিত, যেই সংস্কারগুলো আনলে হচ্ছে যে আবার পুরনো ওই ফেসিবাদী কাঠামোতে আমরা আর ঢুকতে না পারি। মানে আপনার সংবিধানটা এমন ভাবে সংস্কার করা উচিত বা আমাদের ওই দিকে আগানো উচিত যেন সামনেতে আমরা আর কোনো নতুন জুলাই দেখতে না পারি আর কি। সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমরা আমাদের প্রস্তাবগুলো উপস্থাপন করছি। জি, আপনি আমাদের সাথেই থাকুন মীর আরশাদুল হক। এবার আমরা একটু চলে যাই চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ আপনার কাছে আমি একটু জানতে চাই যে সংবিধান পরিবর্তন এবং গণপরিষদ নির্বাচন নিয়ে বিএনপি এই মুহূর্তে কি ভাবছে? ধন্যবাদ আপনাকে, আপনার বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বিএনপি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব অলরেডি আমাদের ৩১ দফার একটি দফা দিয়েছেন, যেটা ২৩শে জুলাই ২০২৩ সালে উনি এটা অলরেডি জনগণের কাছে পেশ করেছেন। এখানের মধ্যে আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যখন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, তখনই কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের কেন্দ্রীয় কমিটি এবং ৪২টি দল মিলে এই যে দফাটা দিয়েছেন তার মধ্যে সকল কিছু নিহিত আছে। আমি মনে করি এই আমাদের বিশেষ করে বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফা যদি বাস্তবায়ন করতে পারি, অনেক সংস্কার ৩১ দফার মধ্যে আছে, এগুলি আমি মনে করি এগুলি অবশ্যই এগুলি হয়ে যাবে। এবং যে কথাগুলো আপনি বলছেন এটা অবশ্যই যে ৭১ সালকে আমরা শ্রদ্ধা করি। ৭১ সাল না হলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। এবং এই যে ২৪-এর ফ্যাসিস্ট সরকারকে যে জুলাই আগস্ট যে ফ্যাসিস্ট সরকারকে হলো, বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার পতন হলো, সেটাও অবশ্য আমি মনে করি জনগণের বিজয় হয়েছে। এবং এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের কারণে কিন্তু নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হলে আমি মনে করি আমাদের দেশের উন্নতি হবে। আমরা দেশের জন্য যে আমাদের নতুন প্রজন্মের যে বাংলাদেশ, সে নতুন প্রজন্মকে একটি নতুন দিক নির্দেশনা দিতে পারবে বলে মনে করি। জি, জনাব এরশাদুল্লাহ, আপনার কাছে আমি আরেকটু জানতে চাই যে রাষ্ট্রের নাম পরিবর্তন প্রস্তাব কেন আনা হয়েছে বলে আপনি মনে করেন? কমিশনের পক্ষ থেকে এর প্রস্তাব কেন আনা হয়েছে বলে আপনি মনে করেন? রাষ্ট্রের নাম পরিবর্তন অর্থাৎ বাংলাদেশের নাম পরিবর্তনের কথা প্রস্তাবনা আনা হয়েছে। বিএনপি রাষ্ট্রের নাম পরিবর্তন আমরা অবশ্যই এটাকে সমর্থন করি না। আপনি ইতিমধ্যেই জেনেছেন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন সাহেব এটার ব্যাপারে বলেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি, কিন্তু কমিশন কেন এটি প্রস্তাবনায় এনেছে সেই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমি অবশ্যই যেহেতু এটা আমাদের স্ট্যান্ডিং কমিটির মতামত, এটা আমাকে বলা উচিত হবে না। তো আমার নিজের মতামত হচ্ছে আমি যে বাংলাদেশ আমরা পেয়েছি
71 সালে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশের নাম নতুন করে আবার চেঞ্জ করা এটা কোনো অবস্থাতে সমীচীন হবে না। জি, এরশাদুল্লাহ, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমি আবারও চলে যাচ্ছি, আহ, আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, জনাব মীর আরশাদুল হক। আপনার কাছে আমি একটু একই বিষয়ে জানতে চাই যে রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রস্তাবে আপনারা কি সায় দিয়েছেন কিনা? আচ্ছা, আমি স্পেসিফিক এই প্রশ্নটার ব্যাপারে শুধু বলবো না, আমি সবগুলোর বিষয়ে বলি। আমাদের মিটিং হয়েছে। আমাদের মিটিং হওয়ার পরে আমাদের কিন্তু জেনারেল মিটিং হওয়ার পরে আমাদের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এবং হচ্ছে আমাদের গবেষণার ভিত্তিতে কিন্তু আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি। সেক্ষেত্রে এককভাবে আমি এই বিষয়ে কিছু বলতে যাচ্ছি না। তবে আমাদের ব্যাপারটা যেটা হয় যে অনেকে আমাদের উপরে এরকম অনেকের একটা ধারণা তৈরি হওয়ার সুযোগ আছে, বা অনেকে এটা চাপিয়ে দিতে চায় আসলে, যে আমরা মনে হয় আমাদের যে অতীত বা আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে 71, আমরা মনে হয় ওগুলা কে ডিজাউন করি। বিষয়টা কোনোভাবেই এরকম না, এটা একটা প্রপাগান্ডা। এবং এগুলা দেখেন, আমাদের যে বেসিক, রাষ্ট্রের যে বেসিক, সেই জায়গা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। মানে আপনি 71-কে 24 দিয়ে করে রিপ্লেস করে ফেলবেন, এই ধরনের কোনো সুযোগই নেই। হ্যাঁ, সো জি, আমরা কিন্তু আমাদের সংস্কার প্রস্তাবগুলোতে যেগুলোতে আমরা চেয়েছি সংস্কার, সেই জায়গাগুলো শুধুমাত্র চেয়েছি ফেসিবাদ যেন আর ফেরত না আসতে পারে, ওই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার জন্য। কারণ আপনার সংবিধানে যদি একই রকম সুযোগ সুবিধা থেকে যায়, আপনি জানেন যে গত স্বৈরাচার আমলে সংবিধানগুলো এমন ভাবে কাটছাঁট করা হয়েছে যেখানে হচ্ছে যে মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নেই। যেই কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল, যেই কারণে মানুষ নতুন একটা বাংলাদেশ গঠন করেছে, সেই জায়গাগুলো কিন্তু মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠা হচ্ছিল না। সেই জায়গা থেকে আমরা কিন্তু এই প্রস্তাবগুলো রেখেছি যেন মানুষের যে কাঙ্ক্ষিত লক্ষ্য এবং মৌলিক চাহিদা, মৌলিক অধিকার, এই জায়গাগুলো যেন রক্ষা হয়। সেই জন্যই কিন্তু আমরা চেয়েছি যে সংবিধানের কিছু কিছু জায়গায়, যে যে জায়গাগুলো ওই ফাঁক ফোকরগুলো তৈরি করা হয়েছে, যেখান থেকে আবার স্বৈরাচার তৈরি হওয়ার একটা সম্ভাবনা আসে। সহজ কথায় যদি বলি, যে সামনে যে ইলেকশন হবে সেখানে যে আসবে, সে তারা যেন আবার একই রকম ফেসিবাদী কাঠামোতে ঢুকে যেতে না পারে, যেটা বিগত সরকার করেছে দীর্ঘ সময় ক্ষমতা থাকার জন্য কাটছাঁট করা। তো আমরা চাচ্ছি যে এই প্রস্তাবগুলো আমরা এই কারণেই দিয়েছি যে এমন একটা আরশাদুল হক, ব্যবস্থা। তাহলে কি সেই পরিবর্তনগুলো সংসদের মাধ্যমে করা সম্ভব কিনা আপনি কি মনে করেন? দেখেন, আমাদের কিন্তু এখন বলা হচ্ছে যে সংসদের মাধ্যমে করার আগে আমরা যদি এখনই সেটা করে আগাতে পারি সংসদের দিকে, তাহলে সেটা আরো বেশি কার্যকর হবে। কারণ সংসদে যখন কেউ একজন ক্ষমতায় চলে আসে, তখন কিন্তু সে চায় যে তার মতো করে সংস্কারগুলো করতে, তার পার্টির সুবিধার জন্য, তার বেশি বেশি সময় ক্ষমতায় থাকার জন্য। সেই জন্য এখন যেহেতু একটা আমরা কমন আন্ডারস্ট্যান্ডিং এ আছি, সবগুলো দল কমন সেক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং এ এসে নির্বাচনের পর আমরা। তো ক্ষমতায় আপনারাও আসতে পারেন, সেক্ষেত্রেও কি একই ধরনের দৃশ্যপট আসবে কিনা জনগণের সামনে? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি ক্ষমতায় আসি, সেক্ষেত্রে আমরাও যেন সেই মিস ইউজটা করতে না পারি। এই জন্য আমরা চাচ্ছি যে পূর্বেই যেন আমরা একটা বেসিক একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি, যেখানে বাংলাদেশটা হবে সবার জন্য, যেখানে বাংলাদেশটা হবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। সে কারণে কিন্তু আমরা চাচ্ছি যে ইলেকশনের আগেই যেন আমরা মোটামুটি একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এ চলে আসতে পারি, সবগুলো দল মিলে আর কি। জি, মীর আর আরশাদুল এটা হক, আপনার কাছে আমি আবারও ফিরবো। এবার আমি আবারও চলে যাচ্ছি জনাব এরশাদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি এবং এনসিপির সঙ্গে বেশ কিছু ইস্যুতে মতভেদ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে এগুলোর সমাধান কিভাবে সম্ভব বলে আপনি মনে করেন? বেসিক্যালি আমি মনে করি সংস্কার ব্যাপারে বিএনপির কোনো আপত্তি নেই। অলরেডি আপনারা জানিয়েছেন যেসব সংস্কার জরুরি ভিত্তিতে দরকার, বিশেষ করে নির্বাচন কমিশন সংস্কার, বিশেষ করে অর্থনৈতিক সংস্কারগুলি, বিএনপির এই ব্যাপারে কোনো অবস্থাতে এই বিএনপি এগুলির ব্যাপারে আপত্তি তোলে নেই। কিন্তু বিএনপি বলেছে সংস্কারের নামে যেন নির্বাচন ক্ষতিগ্রস্ত না হয়, যেসব সরকার জরুরি ভিত্তিতে দরকার সেগুলি করে নির্বাচনে যাওয়া উচিত বলে মনে করেন। কারণ এই সরকার, যে সরকার বর্তমান রয়েছে, এটা কোনো নির্বাচিত সরকার না। এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ 2014 সালে, 2018 সালে, 2024 সালে ভোট দিতে পারেনি। তো মানুষের বড় জন আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। এটা একটা গণতান্ত্রিক পন্থায় আমাদেরকে যেতে হবে। গণতান্ত্রিক পন্থায় যেতে হলে অবশ্যই আমাদের সংস্কারও দরকার, সাথে সাথে আমাদেরকে নির্বাচনও দরকার। সুতরাং আমি মনে করি সংস্কারকে নামে বিলম্ব করে, সব সংস্কার বিলম্ব করে ক্ষমতায় থাকার জন্য সরকার যে চিন্তা ভাবনা করছে, আমি এটা মোটেই সমীচীন হবে না। কারণ না না, সরকারের কথা বলি আকাঙ্ক্ষা। না, আমরা বলছি যে এনসিপির সাথে বিএনপির যে মতনৈক্যগুলো দেখা যাচ্ছে, অর্থাৎ মতের অমিল দেখা যাচ্ছে, সেক্ষেত্রে সেই জায়গাগুলোতে ঐক্য কিভাবে আসা সম্ভব? সেই ব্যাপারে এখন যেহেতু এনসিপি যদিও একটা একটা রাজনৈতিক দল, ওনার নতুন করে আত্মপ্রকাশ করেছে, তারা এখনো পর্যন্ত
আপনার নির্বাচন কমিশন নিবন্ধিত হয় নাই। সুতরাং আমি মনে করি বিএনপি আমাদের কেন্দ্রীয় কমিটি বা আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ যদি মনে করে এদের সাথে বসে, শুধু এখানে না, আমি মনে করি এটা জাতীয় ঐক্যমত দরকার। কারণ যে জি, এসবগুলি সেই আমাদেরকে লক্ষ্যেই এই কমিশন বিভিন্ন পরামর্শ দিচ্ছে এবং আলোচনা চলছে। এরশাদুল্লাহ, আপনি থাকুন আমাদের সাথে। এবারে ছোট্ট করে একটু মীর আরশাদুল হক, আপনার কাছে জানতে চাই যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের তথ্য রয়েছে কিনা? জি, আমাদের কাছে ওই রকম স্পেসিফিক কোনো তথ্য নেই, কিন্তু আমার সাথে যে অতিথি আছেন আমি তার প্রতি সম্মান রেখেই বলছি। দেখেন, যে সংস্কারের সাথে কিন্তু নির্বাচন সাংঘর্ষিক না। এখানে সংস্কারের সময় এবং নির্বাচনের সময় নিয়ে কোনো রকম দ্বন্দ্ব হওয়ার সুযোগ নেই, কারণ স্পেসিফিক ভাবে বলাই আছে যে আমরা চেষ্টা করব ডিসেম্বরে দিতে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু এটা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে, তবে সেটা যদি আরেকটু লেংদি হয় জুন জুলাইয়ে যেতে পারে। তো এটা তো ফ্রম দা বিগিনিং বলা হচ্ছে, এটা নিয়ে সংস্কারের কোনো কনফ্লিক্টিং ইস্যু আমি দেখি না। তবে একই সাথে আমি বলবো, দেখেন সামগ্রিকভাবে দেশের যে অবস্থা, মানে 15 বছর স্বৈরাচার সরকার থাকার পরে যেই অবস্থায় আমাদের দেশটাকে রেখে গেছে, সেখানে আসলে নির্বাচন নিয়ে খুব বেশি তাড়াহুড়া করলে আমার মনে হয় যে এটা সামগ্রিকভাবে দেশের জন্যই ক্ষতি। এখানে জি, একটা স্টেবিলিটি মীর আসার আরশাদুল প্রয়োজন। হক এবং এরশাদুল্লাহ, আপনাদের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।